বদলে গেল নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম। আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর বাড়তি নজর গোয়েন্দাদের। পুলিশের নতুন লোগো প্রকাশ। দেশে স্বর্ণের দাম আগের সব রেকর্ড ছাড়ালো। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলম ডিটেনশন আইনে কারাগারে। অলিম্পিক গেমসে ক্রিকেট অংশ নিতে পারবে 6 দল, বাছাই নিয়ে চ্যালেঞ্জে আইসিসি। ইতালিতে জামাতের নামাজ আদায় নিষিদ্ধ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যে নববর্ষের শোভাযাত্রা বের হয় তার নাম আর মঙ্গল শোভাযাত্রা থাকছে না। আজ শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাহারুল ইসলাম শেখ। শোভাযাত্রার নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবার নববর্ষের শোভাযাত্রার প্রস্তুতির শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল ও ব্যক্তি নাম পরিবর্তনে জোর দিয়ে আসছিলেন। সাংবাদিকরা সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকীকে এ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন। নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে বলে জানিয়ে আসছিলেন উপদেষ্টা। অবশেষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নাম নিয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, অন্যান্য বছরের চেয়ে এবছরের শোভাযাত্রাটি হবে সর্ববৃহৎ, বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ। শোভাযাত্রায় বৈচিত্র্য ও বিভিন্ন জাতিসত্তার অংশগ্রহণ থাকবে। রোববার বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চারুকলার বকুলতলায় থাকবে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর বাড়তি নজরদারি করছে গোয়েন্দারা। তারা সরকার বিরোধী কার্যকলাপের ছক কষছে কিনা সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, তৃণমূল থেকে একত্রিত হয়ে ঢাকায় আসতে পারে অনেক নেতাকর্মী। এজন্য ঢাকাসহ সারা দেশে তৎপরতা জোরদার করা হয়েছে বলে সমকাল তাদের এক সংবাদে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত 3টি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৃণমূল থেকে সংঘবদ্ধ হয়ে ঢাকায় আসতে পারে এমন গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে। এরপর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের অবস্থান চিহ্নিত করে দেয়া হয় গ্রেফতারের নির্দেশনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো ষড়যন্ত্রমূলক তৎপরতা রয়েছে কিনা তা পর্যালোচনাও করা হচ্ছে। নৌঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে থাকছে বাড়তি নজর। মামলার আসামিদের তালিকা তৈরির পাশাপাশি থানা পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীর তৎপরতার ব্যাপারে তথ্য রাখা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগমের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ড সহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে ওই চিঠিতে। শিগগিরই পুরো পুলিশ বাহিনী একযোগে এ নতুন লোগো ব্যবহার শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে 2403 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,59,027 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,59,027 টাকা। এছাড়াও 21
21 ক্যারেট প্রতি ভরি 1,51,795 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,30,112 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,07,344 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই বছর 19 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 14 বার আর কমেছে মাত্র 5 বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেটের 1 ভরি রূপা বিক্রি হচ্ছে 2,578 টাকায়। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,449 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,111 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। সাবেক মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘলা আলমকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এদিন রাত 10:30টায় তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে আদালত এই আদেশ দেন। ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে। এই ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়। এর আগে গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘলা আলমের অ্যাকাউন্টে একটি লাইভ চলার মধ্যে তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। 12 মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিট হয়ে যায়। লাইভ চলাকালীন তিনি বারবার একজন গুরুত্বপূর্ণ মানুষের নাম বলছিলেন। 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। দীর্ঘ প্রতীক্ষার পর 2018 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ফিরেছে ক্রিকেট। তবে টি-20 সংস্করণে নারী ও পুরুষ বিভাগে অংশ নিতে পারবে কেবল 6 দল। এই 6 দল কিভাবে চূড়ান্ত হবে তা ঠিক করার দায়িত্ব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICCর। কেবল 6 দলকে বেছে নিতে হলে একাধিক বড় দলকে বাদ দিতে হবে। এর বাইরে গ্রেট ব্রিটেন ও ওয়েস্ট ইন্ডিজ নিয়েও আছে জটিলতা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত করার একদিন পর জানায়, পুলিশ ও মহিলা উভয় বিভাগে 6টি করে দল থাকবে। এদিকে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের আয়োজক কমিটির চেয়ারম্যান ক্যাসি ওয়াশারম্যান বৃহস্পতিবার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছে, আয়োজক কমিটি খেলার অংশ নেওয়া দল বাছাই প্রক্রিয়ায় থাকবে না। এটা করতে হবে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাকে। এক্ষেত্রে কাজটা ICCর। গেমসে যেহেতু মাত্র 6টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই ICC একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। দল র্যাঙ্কিং, মহাদেশীয় প্রতিনিধিত্ব বা বাছাই পর্বের টুর্নামেন্টের মাধ্যমে স্থান নির্ধারণ করা হবে কিনা তা আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। অবশ্যই আন্তর্জাতিক ক্যালেন্ডারের ব্যস্ততার কারণে বাছাই পর্বের সম্ভাবনা কম। ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এতে বিক্ষুব্ধ দেশটির বসবাসরত 22 লাখের বেশি মুসলমান। দ্রুত আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও। ইতালিতে সাংবিধানিকভাবে প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে। তারপরও সম্প্রতি দলবদ্ধ হয়ে জামাতে নামাজ নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতালিতে বসবাসরত 22 লাখের বেশি মুসলমান। ইতালি জুড়ে কয়েকটি পূর্ণাঙ্গ মসজিদ থাকলেও বর্তমানে দেশটিতে অস্থায়ী ভিত্তিতে ইসলামিক কালচারাল সেন্টারের নামে 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ হিসেবে পরিচালিত হচ্ছে প্রায় 1000 খানেক প্রতিষ্ঠান। তবে প্রশাসনিক আদালতের রায়ে এখন বন্ধ হওয়ার পথে এইসব ইসলামিক কালচারাল সেন্টার বা অস্থায়ী মসজিদ। যদিও আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চান বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।